হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়ত ইনস্টিটিউট ক্যারিয়ার সংবাদ এবং ইয়ত গ্লোবাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে এই আগামী 28 এবং 29 জুলাই জব ফেয়ার এন্ড এক্সিবিশন। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই রোড শোতে আমি যুক্ত আছি কেএমসিপি ইয়ত অ্যাম্বাসিডর, এবং আজ আমাদের গেস্ট হিসেবে যুক্ত আছেন কোল্ডম্যান বিডিআর ফাউন্ডার এন্ড সিইও মিনহাজুল আসিফ ভাইয়া। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম, কি অবস্থা ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই লাইভটা আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট বক্সে আপনারা আপনাদের স্থানের নামটা জানিয়ে দিন, এবং আপনাদের জব ফেয়ার এবং এক্সিবিশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে তা আপনারা সরাসরি জানাতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে, এবং আমরা সেটার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আচ্ছা আসিফ ভাইয়া, আপনি তো কোল্ডম্যান বিডি তে অনেকদিন ধরে আপনি তো ফাউন্ডিং ম্যানেজার এবং সিইও হিসেবে যুক্ত আছেন। আপনাদের এই যাত্রাটা কিভাবে শুরু হলো? আপনাদের এটা আপনারা কি ধরনের কাজ করছেন, বা আপনাদের শুরুর যে ঘটনাটা আমরা সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, গ্রেট। সো আমি হচ্ছে 2016 সাল থেকে হচ্ছে মেন্টরিং এর সাথে যুক্ত হয়েছে এবং ফ্রিল্যান্সিং করতেছি 2012 সাল থেকে। তো তখন মেন্টরিং গুলো এমন ছিল যে অফলাইন বেসড, অর্থাৎ গিয়ে ক্লাস করতে হয়, সবাই গিয়ে ক্লাস করে, এবং যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল যারা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যারা আছে বা ঢাকার বাহিরে যারা থাকে তাদের আসলে একটা জেলাতে বা বিভাগে গিয়ে বা ঢাকায় এসে এই ডিজিটাল যে স্কিল গুলো আছে এগুলো ডেভেলপ করার জন্য আসতে হইতো। সো এইটা একটা বড় বাধা ছিল। দেখা যেত অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট বা ট্যালেন্টেড একজন লার্নার, সে কিন্তু আসলে একদম যারা উপজেলা পর্যায়ে আছে তারা কিন্তু আসলে ওভাবে শেখার অপরচুনিটি পাচ্ছে না। এইটা একটা অনেক বড় একটা সমস্যা ছিল। তো তখন আসলে 2018 শেষ দিকে, সরি 2018 শুরুর দিকে আমি আসলে প্ল্যান করি যে ডিস্টেন্স লার্নিংটা, অনলাইন লার্নিংটা বাংলাদেশে পপুলার করার জন্য। এবং তখন জুম বা মিট এরকম কোনো সফটওয়্যার ছিল না, তখন আমরা ক্রাউডকাস্টে ক্লাস নিতাম। তো প্রথমে এইভাবে আসলে আমরা অনলাইনে প্রথম স্টার্ট করি, এবং তখন কমপ্লিকেসি যেটা ছিল সেটা হচ্ছে যে অনেকে আসলে অনলাইনে ক্লাস করা, একটা জায়গায় পেমেন্ট করে ফেললো, তারপর হচ্ছে অনলাইনে ক্লাস করলো, এই জিনিসটা না আসলে সবাই মেনে নিতে পারতেছিল না, বা এটা একটা কনফিউজিং ব্যাপার, কার কাছে টাকা দিচ্ছি, কার কাছে পেমেন্ট করতেছি, কোথায় শিখবো, প্রপারলি না শিখতে পারি তাহলে কি হবে, এরকম একটা কমপ্লিকেসি ছিল। তো সবচেয়ে বড় যে ব্যাপারটা সেখানে হচ্ছে আমি আমার এন্ড থেকে যেটা করছিলাম, আমাদের যারা স্টুডেন্টস ছিল তাদেরকে আসলে অনলাইনে ক্লাসের পাশাপাশি আমার একটা সাপোর্ট সিস্টেম ছিল, যেটা হচ্ছে আমি নিজে পার্সোনালি 8 ঘন্টার মতো দিতাম। এবং তখন অল্প স্টুডেন্ট ছিল, অনেকক্ষণ ধরে মানে যার যত প্রবলেম ছিল বিভিন্ন ক্লায়েন্টদের কাজ করা বা যা শিখছে সেই জিনিসগুলো যখন ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছে সেগুলো নিয়ে, তখন আসলে সেই জিনিসগুলো ডেভেলপ করা নিয়ে অনেক প্রবলেম হতো। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য সবচেয়ে বড় বাধা ছিল একটা, যে এখনো আসলে একটা ফ্রিল্যান্সার বা একটা ডিজিটাল স্কিল যারা সার্ভ করে তাদের সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে যে প্রপারলি সাপোর্টটা না পাওয়া। কারণ একটা নতুন অবস্থায় একটা ক্লায়েন্ট একটা মেসেজ দিচ্ছে, খুব স্বাভাবিক সবাই ঘাবড়ে যায়, বা এই মুহূর্তে আসলে কি বলা উচিত, বা এই মানে ইন্টারন্যাশনাল একটা ক্লায়েন্টের সাথে আমি কথা বলতেছি, একটা স্ট্যান্ডার্ডেরও ব্যাপার থাকে। সো এই জায়গাটাতে আমি নিজে সাপোর্ট দিতাম স্টুডেন্টদের, এবং যার কারণে প্রথম কিছু ব্যাচ থেকে আমাদের প্রচুর পরিমাণে স্টুডেন্ট বের হয়েছে যারা মানে একটা ভালো পর্যায়ে অল্প সময়ের মধ্যে চলে যায়। এরপর ইনিশিয়ালি তো আসলে ওভাবে তখন বিভিন্ন ধরনের অ্যাড বা মার্কেটিং করা হতো না, যেটা হয়তো যে যারা আসলে ভালো করতেছে মার্কেট প্লেসে তারাই আসলে রেফার করতো নতুন স্টুডেন্টদের বা তাদের পরিচিত জনদের যে এখানে ক্লাস করা যেতে পারে। তো এভাবে আসলে আমাদের প্রথম 20টা ব্যাচ কমপ্লিট হওয়ার পর আর খুব বেশি সমস্যা হয়নি, একটা ব্লাস্ট হয়েছে। এবং এই অনলাইন লার্নিং এখন আমরা যেটা দেখি রেকর্ডেড ভিডিও বা লাইভ ক্লাস, তখন আসলে ওভাবে পপুলার ছিল না। 2018-তে মোটামুটি সাহস করে একটা স্টেপ নিয়েছিলাম, এবং এই স্টেপে আলহামদুলিল্লাহ কোল্ডম্যান বিডি এখন খুব ভালো একটা পর্যায়ে আছে। অলমোস্ট প্রায় 200-র উপরে ব্যাচ কমপ্লিট আমাদের, এবং আমাদের প্রায় 10,000-এর উপরে স্টুডেন্ট আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে নিছে অলরেডি। এটা তো একটা হিউজ অ্যামাউন্ট। আচ্ছা, এখন যেটা বিষয় হচ্ছে, যেমন আমাদের এখন সোসাইটিতে যে মেইন সমস্যাটা যেমন বেকারত্ব, এই সমস্যাটা কিন্তু মানে গত কয়েক বছর ধরে না, মানে আমাদের এই সমস্যাটা আমাদের বাংলাদেশে কিন্তু একটা চলমান সমস্যা, যেটা আমরা মনে করি
সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যারা চাকরি করতে যাচ্ছে তাদের কি প্রপার স্কিলস নাই, নাকি হচ্ছে যারা চাকরি দিতে চাচ্ছে তারা একটু বেশি স্কিলস ওয়ালা লোক চাচ্ছে? সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে মূল সমস্যাটা কোথায়? আচ্ছা, সো বেসিক্যালি আমি একটা স্ট্যাট দিই। হ্যাঁ, স্ট্যাটটা হচ্ছে এরকম, আমাদের সবার প্রথম পছন্দ হচ্ছে আমরা পড়াশোনা শেষ করে বিসিএস করব বা বিসিএস ক্যাডার হব, বিসিএস এ পড়াশোনা করবো। সো এই ক্ষেত্রে আমাদের স্ট্যাটটা হচ্ছে প্রায় 4.5 লক্ষ অ্যাপ্লিকেন্টস থাকে। এখানে মাত্র 4,000-এর মতো সিট প্রত্যেক বছরে আর কি। হ্যাঁ, তাহলে কি অনেক বেশি কম্পিটিশন। হ্যাঁ, এরপর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা গভর্নমেন্ট কোনো একটা জবে যেতে চাই। গভর্নমেন্ট জবে অনেক কমপ্লিকেশন থাকে, সেটা আমরা জানি, এবং গভর্নমেন্ট জবও লিমিটেড, প্রায় 4 লক্ষের মতো জব থাকে গভর্নমেন্ট জবে। এখানে অনেক কম্পিটিশন থাকে। আর প্রাইভেট জবে প্রত্যেকটা জবের এগেনস্টে প্রায় 200-র উপরে সিভি জমা পড়ে। তো সিচুয়েশনে আমার কাছে যেটা মনে হয়েছে, এনাফ পরিমাণ স্পেস খালি নেই, অর্থাৎ অনেক অ্যাপ্লিকেন্ট বা ক্যান্ডিডেট আছে কিন্তু স্পেস খালি নেই। এটা অনেক আগের থেকে আমাদের সমস্যা। তো এর পাশাপাশি আরেকটা সেকেন্ড যে পয়েন্টটা ছিল, যারা আসলে লার্নার তাদের এন্ড থেকেও কিছু দুর্বলতা থাকে। আমরা যারা হায়ার করতে চাই বা হায়ার করতে যাই, সো বাই দ্য ওয়ে আমাদের একটা ওয়েব ব্যাটালিয়ন নামে এজেন্সি আছে, যেখানে আমরা মার্কেট প্লেস থেকে মানে কাজগুলো নিয়ে আমরা নিজেরাই ইনহাউস ডেভেলপারদেরকে দিয়ে কাজ করাই। সো এইখানেও হিউজ পরিমাণে আমাদের মানুষ প্রয়োজন হয়। তো আমরা যখন সিভি ফিল্টারিং করি বা মানুষদেরকে রিক্রুট করি, তো দেখা যায় আসলে এখানেও অনেক গ্যাপ থাকে বা প্রপারলি একটা আমাদের কিছু গতানুগতিক ব্যাপার স্যাপার আছে, যেমন আমরা পড়াশোনা করতেছি, এর বাইরে কিছু করতে চাই না, বা এক্সটার্নাল কোনো নলেজ বা আমাদের ভলেন্টিয়ারি কোনো ওয়ার্ক এরকম, বা মানে একটা সিভি কে কিন্তু আলাদা করে দেয় কিছু ভলেন্টিয়ারি ওয়ার্কস বা কিছু যুক্ত করতেই পারে যে টাইপের জিনিসগুলো। এবং জেনারেলি এই জিনিসগুলোতে আমাদের গ্যাপ দেখা যায়। জেনারেলি আমি যা পড়ছি, যা পড়াশোনা করছি, যে কটা টপিক পড়ছি, সেই কয়টা জিনিসের উপরে সিভিটা সাজানো থাকে। কোনো জায়গায় ইন্টার্ন করার টেন্ডেন্সি থাকে না আমাদের, বা একটা জায়গায় গিয়ে আমি শিখবো, এই জিনিসগুলোর ল্যাকিংস অবভিয়াসলি আছে। সো দোনোটা এন্ডেই সমস্যা আমাদের যেমন আসলে দক্ষ জনগোষ্ঠীর অভাব, আবার ওদিক থেকে আসলে আমাদের যে জবের ভ্যাকেন্সি, এইটারও অনেক ল্যাকিংস আছে। দোনো দিকেই সমস্যা। এখন এই যে সমস্যাটা, সেটা তো আমাদের উপেক্ষা করতে হবে অবশ্যই। আমাদের কি করা উচিত, যে স্কিলসটা নিজে ডেভেলপ করা উচিত, নাকি আমাদের এখন এক্সপিরিয়েন্স গ্যাদার করা উচিত? কিন্তু ভাই, এক্সপিরিয়েন্স গ্যাদার করার ক্ষেত্রে আমরা যে সমস্যাটা ফেস করি আমাদের তরুণ সমাজ, সেটা হচ্ছে যে কোনো একটা জবে অ্যাপ্লাই করলে তারা বলে এক্সপিরিয়েন্স দরকার। আবার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কিন্তু জব পাওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু আমাদের তরুণ সমাজ কিন্তু একটু মানে ডিসিশন এভাবেও থাকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? চমৎকার কোশ্চেন। এটা খুব ভালো একটা ব্যাপার যে আমরা 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা পড়াশোনা যা করতেছি বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতেছি। হ্যাঁ, আমাদের ডিজিটাল নলেজ আমাদের গেদার করা হয় না, এবং আমাদের এডুকেশনাল সিস্টেম যেটা, এটা তো অনেক পুরাতন সিস্টেম। সো এই সিস্টেমের মধ্যে এই জিনিসটা এখনো ডেভেলপ করা হয়নি, এবং গভর্নমেন্ট কিন্তু ট্রাই করতেছে। ইউএনডিপি, A2I, বিভিন্ন প্রজেক্ট, আমি নিজে A2I প্রজেক্টে একটা প্রজেক্টে কাজ করতেছি, যেখানে হচ্ছে শুধুমাত্র ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদেরকে যাতে ডিজিটাল স্কিলে উদ্বুদ্ধ করা যায়, বা তারা যাতে এটাতে ইন্টারেস্ট ফিল করে তৈরি হয়, সেক্ষেত্রে একটা পোর্টাল তৈরি করছি আমরা। সেখানে কিছু ভিডিও থাকবে, সেখানে আসলে একটা গাইডলাইন থাকবে। তো এখন হচ্ছে জিনিসগুলা, কিন্তু যেহেতু এই জায়গাটাতে সমস্যা, আমাদের ডিজিটাল স্কিল বলতে আমরা কি বুঝতেছি, সিম্পলি আমি একটু বুঝাই বলি। যেমন কেউ একজন সিএসসি তে পড়তেছে, তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা মানে একটা সেমিস্টারে কিন্তু ওকে আসলে ফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো এটার প্র্যাকটিক্যাল কিছু ইমপ্লিমেন্টেশন আছে, যেমন সে পিএইচপি বা পাইথন শিখলো, বেসিক কিছু জিনিস জানলো হয়তো ভার্সিটি থেকে। তো এক্ষেত্রে যদি সে আসলে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে সে যদি কিছু ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারে, বা কিছু অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারে, বা যদি আমি একটু ডিফারেন্ট সেক্টরে যাই, লাইক আমি অ্যাকাউন্টিং সেক্টরে আমি একদম হাতে কলমে ডেবিট ক্রেডিট ফিনান্স রিপোর্ট তৈরি করতেছি, এইটার জন্য ডিজিটাল বিভিন্ন সফটওয়্যার আছে, লাইক কুইকবুক, জেরো, এই ধরনের সফটওয়্যার গুলো যদি আমরা শিখে ফেলি, যেটা ইন্টারন্যাশনালি যেগুলো চলতেছে। একটা কোম্পানিতে কিন্তু এখন আর ওভাবে হাতে লিখে তৈরি করা না, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ডেটাগুলো ইনপুট করা হয়, আউটপুট বের করা হয়, বিভিন্ন করা হয়। সো এই জায়গাগুলোতে আমরা যদি ডিজিটাল স্কিল গুলো, যার যে নিশ আছে বা যে সাবজেক্টে পড়াশোনা করতেছে, এইটার কোনো ডিজিটাল ভার্সন যদি আমরা শিখে ফেলতে পারি, এটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বিভিন্ন জব সেক্টরে কাজে লাগবে।
আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও এটার একটা ইমপ্লিমেন্টেশন করতে পারি, অর্থাৎ এটা দিয়ে আমি ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারি। যেমন যারা বাংলাতে পড়াশোনা করতেছে কন্টেন্ট রাইটিং, বা অন্যান্য যারা ইংলিশ লিটারেচারে পড়াশোনা করতেছে ইংলিশে কিছু কন্টেন্ট রাইটিং, এই জিনিসগুলা অনেক ভ্যালু অ্যাড করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যা শিখছি বা যে জিনিসটা আমি পড়াশোনা করতেছি যদি সম্ভব হয় কোনো একটা কোম্পানিতে ফ্রি অফ কস্ট, আমরা এগিয়ে বললাম একটা পরিচিত কোম্পানি বা বড় ভাইয়ের কোম্পানি বা সুযোগ আছে ওই কোম্পানিতে একটা কাজ করার, কিন্তু কোনো টাকা পয়সা আমি নিব না। আমি গিয়ে বলবো ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাচ্ছি, আমার এই স্কিল আছে, আমাকে কোনো পেমেন্ট করা লাগবে না। এই যে একটা ব্যাপার, আমরা অনেকে আসলে আমরা ইন্টার্ন করতে গেলেও দেখা যায় যে চিন্তা করি এত দূর থেকে আসা যাওয়া করব, আমার আসলে কত টাকা পয়সা পাচ্ছি। এই জায়গাটাতে আসলে আমার মনে হয় যে কোনো অবস্থায় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের যে কোনো সার্ভিস হোক বা আমার রিলেটেড যে কোনো ইয়াতে আমি ফ্রি অফ কস্টে আমি সার্ভিস দিব, এবং এখানে যে নলেজটা গেদার হবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স। এবং একটা কোম্পানি কি কি করতেছে, কি সফটওয়্যার ইউজ করতেছে, কি কাজ করতেছে, বা আমি যেই নিশে কাজ করতেছি, লাইক আমি ফিনান্সে পড়াশোনা করতেছি, বিবিএ তে পড়াশোনা করতেছি বা মার্কেটিং এ পড়াশোনা করতেছি, সো এই জায়গার ইমপ্লিমেন্টেশনটা কেমন হয় এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। কোত্থেকে? কোম্পানিতে ইন্টার্নশিপ করার মাধ্যমে বা ছোট্ট একটা পজিশনে কাজ করার মাধ্যমে যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলো দেখা যায়। কিন্তু আমরা জেনারেলি যা পড়াশোনা করি এবং যা করি এই দুটার মধ্যে অনেক গ্যাপ থাকে। আমি যা পড়ে আসছি দেখা গেছে কোম্পানিতে কাজ করতে গিয়ে ওগুলো ম্যাক্সিমামই থাকেই না, ম্যাক্সিমামে দেখা যায় যে ডিফারেন্ট কিছু পেয়ে হয়তো নলেজটা আমাদের কাজে লাগতেছে। তো এই যে প্র্যাকটিক্যাল কাজগুলো, এইগুলোর ইমপ্লিমেন্টেশন গুলো দেখতেছি, করতেছি, সো এই জায়গাটাতে আসলে একটা পরবর্তীতে একটা ভালো জবে সুইচ করতে এই জিনিসগুলো অনেক হেল্প করে। শিবলি ভাই, তো এখন তো দেখা যাচ্ছে যে যারা যে সায়েন্সে পড়েও ভবিষ্যতে বিসিএস এর পরীক্ষা দিচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন মানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আচ্ছা এখন আমরা চলে যাই কিছু আপনাদের কোম্পানি কোডম্যান বিডির সম্পর্কে। সেটা হচ্ছে ভাই আপনারা তো বিভিন্ন ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেন এবং সেখান থেকে মানুষের কেরিয়ার দাঁড় করে দেওয়ার পর্যন্ত আপনারা সাহায্য করে থাকেন। কিন্তু ভাই এই যে আমাদের যে চ্যাট জিপিটি, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, যেমন অনেক নিউজে দেখলাম যে এইসবের কারণে কিন্তু আমাদের যে বেকারত্বের হার সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। যেমন আমাদের যারা প্রোগ্রামার, যারা ডিজাইনার, যারা কন্টেন্ট রাইটার, আর্টিকেল রাইটার, তাদের জবে কিন্তু একটা বড় একটা ইম্প্যাক্ট করবে এই চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই ক্ষেত্রে আপনি কি বলেন যে এটাকে আসলে আমাদের ইম্প্যাক্ট করার সম্ভাবনা আছে, নাকি আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে বা যারা এইসব স্কিলস নিয়ে যারা এগিয়ে যাচ্ছে তারা যদি চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পিছিয়ে ফেলে এগিয়ে যেতে পারবো? সেক্ষেত্রে আপনি কি মনে করেন? চমৎকার কোশ্চেন। বেসিক্যালি আমরা সবসময় এটাই বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানুষেরই তৈরি করা, হ্যাঁ, সুতরাং মানুষকে রিপ্লেস করার সুযোগ খুব কম। তবে যারা একদমই লো স্কিলে নিজেকে আটকায় রাখবে তারা কিন্তু রিপ্লেসড হয়ে যাবে। আমি একটা স্যাম্পল মানে জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। যেমন আমি একটা ল্যান্ডিং পেজ হাতে কোডিং করে ডিজাইন করতে পারি। তো আমি কিন্তু চ্যাট জিপিটিকে বলতে পারি যে ভাই তুমি আমাকে একটা ল্যান্ডিং পেজ বানায় দাও, সেখানে একটা এজেন্সি ওয়েবসাইট, এরকম এরকম স্ট্রাকচার হবে। সে যেই কোডটা দিবে এটা কিন্তু আমি মন থেকে যে ডিজাইনটা চিন্তা করতেছি সেটার কাছাকাছি যাবে না, অবশ্যই অনেক কিছু থাকবে। তো আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি যেই ফাইন টিউনিংটা করতে পারবো একটা লেআউটের, অ্যানিমেশন, ডিজাইন, এই জিনিসগুলো কিন্তু হয়তো যদি প্রপারলি আমরা চ্যাট জিপিটিতে ইনপুট দিতে পারি দ্যাট উড বি গ্রেট, বাট হিউম্যান টাচের একটা সবসময় ব্যাপার থাকবে। আবার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও বলি, আমাদের যে সমস্ত কন্টেন্ট গুলো আমাদের এ ধরনের এআই গুলো লিখে দিচ্ছে, তো এই কন্টেন্ট গুলো হিউম্যান টাচ যদি না থাকে, যদি কন্টেন্ট গুলো কেন লেখা হয়, গুগলে র্যাঙ্ক করবে বা আমরা অ্যাডসেন্স হিসেবে ইউজ করব। তো এছাড়াও কন্টেন্ট এআই মানে রিটেন কিনে এটা চেক করারও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। সো যে কেউ কিন্তু আসলে ধরেই ফেলতে পারে, বা আমরা যদি গুগল বা বিং এ র্যাঙ্ক করাইতে চাই সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের কন্টেন্ট যেগুলো হচ্ছে আমাদের এআই দিয়ে লেখা হচ্ছে এগুলো কিন্তু মানে ওভাবে র্যাঙ্ক করবে না, সেক্ষেত্রে কিন্তু হিউম্যান টাচ লাগবেই। তার মানে কি একজন কন্টেন্ট রাইটার তার কাছে কিন্তু ইজি হয়ে গেছে, সে ইনিশিয়ালি চ্যাট জিপিটি বা এআই এর মাধ্যমে কন্টেন্ট জেনারেট করতেছে, এরপর তার হিউম্যান টাচের মাধ্যমে সেটাকে আরো ইমপ্রুভ করতেছে। সো আমরা যদি প্রপারলি আমাদের স্কিলটাকে আপগ্রেড করতে থাকি তাহলে এই ধরনের এআই বা চ্যাট জিপিটি গুলো আমাদের জন্য থ্রেট না। আর আমরা যদি নির্দিষ্ট একটা জায়গায় আটকে থাকি তাহলে অবশ্যই আমাদের জন্য থ্রেট। থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা অনেকেই কোশ্চেন করে যে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি শিখতে চাই বা আমার এটার প্রতি ইন্টারেস্ট আছে, যা বা আমি এটা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাই বা এটা নিয়ে আমি পড়ালেখা করে একটা সেটেল হতে চাই বা বিদেশে কাজ করতে চাই। সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রামিং শেখাটা শুরু করা উচিত একটা স্টুডেন্টের জন্য কখন থেকে, বা কোন ক্লাস বা কোন নিজের থেকে সে শুরু করলে যে তার জন্য বেটার হবে যে একটা ভালো পজিশন চায়? আচ্ছা, তো বেসিক্যালি আমরা সবাই জানি যে আহ, বয়স যত বাড়ে তত আসলে লার্নিং ক্যাপাবিলিটি কমতে থাকে, এটা একদমই সত্যি কথা। সো এখন আমি কিছু কিছু জায়গায় বাংলাদেশে দেখছি যে কোডিং ফর কিডস, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এখন ছোটবেলা থেকে যখন তার একটা ল্যাঙ্গুয়েজের মডেল কিভাবে কাজ করে, ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, এই জিনিসগুলো যখন সে শিখে ফেলতে পারে, সে কিন্তু আসলে যখন আসলে অল্প কিছু মানে ক্লাস 6, 7, 8 কিন্তু আমাদের একটা জায়গায় চলে যাচ্ছে। তো এইটার কোনো বয়সের লিমিট নাই। আমার যেটা মনে হয় আমরা যারা স্কুল বা কলেজে আছি তাদের জন্য খুব প্রপার একটা সময়, কারণ পড়াশোনার পাশাপাশি যথেষ্ট সময় পাওয়া যায়। তো ওই সময়টাতে যদি শুরু করা যায় বেসিক এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, টেলউইন, বা কারো যদি আসলে ব্যাকএন্ডে যেতে হয়, ইচ্ছে করে পিএইচপি, মাইএসকিউএল বা পাইথন ডিজাইন হতে গেল, বা কারো যদি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ভালো লাগে রিঅ্যাক্ট বা নেটিভে গেল। সো সো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা এটা হচ্ছে স্টার্টিং এজ যত কম হবে তত ভালো। তবে স্কুল কলেজ লাইফে মোটামুটি যথেষ্ট স্পেস পাওয়া যায়। আমরা কিন্তু এরকম না আমাদের অনেক ভালো রেজাল্ট করার জন্য 24 ঘন্টায় পড়ালেখা করা লাগে, এরকম না, আমাদের কিন্তু যথেষ্ট স্পেস থাকে। তো অল্প এইজে যদি আমরা শুরু করতে পারি, আমরা ভার্সিটি শেষ করার আগেই কিন্তু একটা প্রফেশনাল জায়গায় চলে যাব। তবে এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এটা হচ্ছে জব সিকারদের জন্য ইম্পর্টেন্ট, আমি একটু পয়েন্টটা বলে রাখি, উইচ ইজ পোর্টফোলিও। অর্থাৎ আমি যা জানি এই জিনিসটার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ভিজুয়ালাইজ করানো মানুষকে। অর্থাৎ আমি ধরা যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথাই বলি, আমি রিঅ্যাক্ট দিয়ে খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করলাম। ডোমেন হোস্টিং লাগবে না, আমরা গিট বা গিটহাবের মধ্যে আমরা ওয়েবসাইটটা, গিটহাব পেজে ওয়েবসাইটটা তুলে রাখতে পারি, বা বিভিন্ন ধরনের ফ্রি হোস্টিং বা ডোমেইন আছে, সেখান থেকে আমরা ওয়েবসাইটটা বানায় আমরা আমাদের ওয়েবসাইটে রেডি করে রাখতে পারি। বা আমরা যদি সম্ভব না হয় তাহলে যা বানাইছি এটার স্ক্রিনশট আমরা ড্রিবল বা বিহেন্সে রাখতে পারি। সো দ্যাট যেটা হবে, আমরা যখন 50টা 60টা প্রজেক্ট আমার কমপ্লিট হয়ে যাবে, আমার একটা ভারী পোর্টফোলিও দ্বারা হয়ে যাবে। এবং ওই জিনিসটা কিন্তু আমার যারা জব সিকার আছে তাদের কিন্তু ইন্টারভিউ বোর্ডে অনেক হেল্প করবে। সে দেখবে যে একটা ছেলে এত অল্প বয়সে ভার্সিটি পাস করার সাথে সাথে তার এতগুলো প্রজেক্ট রেডি হয়ে গেছে এবং অনেক সুন্দর সুন্দর কিছু কাজ করছে, দ্যাট উড বি গ্রেট। এবং এই পজিটিভ জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি না। আমরা সবসময় বসে থাকি আমাদের জবের ক্ষেত্রে আমাদের পরিচিত আত্মীয় স্বজনরা হেল্প করবে, বা আমি জব পাচ্ছি না আমার মন খারাপ করে বসে আছি। এই জায়গাটাতে আমার যেটা মনে হয় ইন্টার্নশিপ এবং পোর্টফোলিও বিল্ড আপ, নতুন কিছু শিখতে থাকা, ডিজিটাল স্কিল গুলো ডেভেলপ করতে থাকা, এই জিনিসগুলো সবার জন্য হেল্প করবে। সেটা তো অবশ্যই দরকার। এবং হ্যাঁ, আপনি তো জানেনই যে 28-29 তারিখে আমাদের জব ফেয়ার এবং এক্সিবিশনটা অনুষ্ঠিত হবে কেআরবি কমপ্লেক্সে। এবং সেক্ষেত্রে আমাদের যারা তরুণ সমাজ আছে, যারা চাকরি খুঁজতে চায় বা যারা এইসব নিয়ে আগাতে চায়, সেখানে আপনাদের কোডম্যান বিডি থেকে আপনার কি কি সাপোর্ট দিয়ে থাকবে? আচ্ছা, সো বেসিক্যালি কোরবান বির একটা স্টল থাকবে আমাদের জব ফেয়ার এর মধ্যে। তো জেনারেলি আমরা এডুকেশন পার্টনার হিসেবে থাকব, এবং আমাদের দায়িত্ব থাকবে আসলে যারা ইভেন্টে আসবে তাদেরকে ডিজিটাল যে স্কিল গুলো আছে বা ভার্চুয়াল স্কিল যাই বলি, এগুলা সম্পর্কে বিভিন্ন ধরনের আইডিয়া দেওয়া, এবং এই জিনিসগুলো কিভাবে ডেভেলপ করতে হবে ফর ফ্রি অথবা ফর পেইড, এই জিনিসগুলোর সাজেশন আমরা দিয়ে থাকবো। এছাড়াও আমাদের সবচেয়ে বড় যে পার্টটা থাকবে এটা হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, যে আমরা আমাদের যার যে স্কিল গুলো আছে সেগুলো দিয়ে মার্কেট প্লেস থেকে কাজ করতে পারি, এইটার একটা গাইডলাইন প্রোভাইড করা। এবং পাশাপাশি হচ্ছে ডিজিটাল কি শিখতে পারি। হ্যাঁ, এক নম্বর হচ্ছে আমি যে নিশে আছি সেই নিশে হইতে পারে আমার এমন কোনো সার্ভিস নাই যেটা আমি ডিজিটালি সার্ভ করতে পারি, সেক্ষেত্রে অন্যান্য কোন কোন স্কিল ডেভেলপ করা যেতে পারে, যেমন হইতে পারে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ইউআই ডিজাইন, যেগুলো কিছু কমন নিশ, বাট এই সমস্ত নিশে মোটামুটি যথেষ্ট পরিমাণ ক্লায়েন্ট আছে এবং যথেষ্ট পরিমাণ কাজ আছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, লাইক ফাইবার, আপওয়ার্ক। সো এই জায়গাগুলোতে আমরা গাইডলাইন প্রদান করব, এবং পাশাপাশি হচ্ছে নিজেদের সিভিটাকে বা নিজেদের এক্সপিরিয়েন্সটাকে কিভাবে অন্যদের থেকে আলাদা করা যায় এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের গাইডলাইন থাকতেছে ইনশাআল্লাহ।
ওকে, সেটা আমাদের সবার জন্য একটা বড় একটা সুযোগ, যারা চাকরি খুঁজছে এবং যারা কেরিয়ারে কিছু ভালো কিছু করতে চায়। তো যারা মনে করেন কেরিয়ারে ভালো কিছু করতে চায়, তাদের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তারা স্বপ্ন দেখে যে আমি ভালো কিছু করবো, সেভাবে কাজও করতে চায়, বাট তারা প্রপার গাইডলাইন পাচ্ছে না। আর সেই ক্ষেত্রে একজন স্টুডেন্টের বা একজন যারা তরুণ আছে যারা বেকার, সেক্ষেত্রে তারা কিভাবে শুরু করতে পারে তাদের কেরিয়ার লাইফে, তারা কোন মানে কি স্কিলের মাধ্যমে তারা তাদের কেরিয়ারটা শুরু করতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, সো বেসিক্যালি আমার সবসময় সাজেশন থাকে যে বিভিন্ন ধরনের আমরা যখন ভার্সিটি বা স্কুল বা কলেজে পড়াশোনা করি, এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের ইদানিং অনেক প্রোগ্রাম হচ্ছে বা ইভেন্ট হচ্ছে বা বিভিন্ন ধরনের ক্লাব আছে। তো এই ধরনের ক্লাব বা প্রোগ্রামগুলোতে আমাদের অ্যাটেন্ড করা উচিত। এবং এই জিনিসগুলো যেটা করে সেটা হচ্ছে কি আমার ভিজুয়ালাইজেশনটা বাড়ায়। আমি আমার এন্ড থেকে দেখতেছি, কিন্তু আরো মানুষজন কোন এন্ড থেকে দেখতেছে, কি ট্রেন্ড চলতেছে, বা বিভিন্ন ধরনের জব ফেয়ার বিভিন্ন ধরনের কোম্পানিরা আসে, তারা দেখা যায় যে সিভিতে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। রিকোয়ারমেন্ট গুলো কি কি থাকে বা তার যোগ্যতাগুলি বা কতদিন কোন রেসপন্সিবিলিটি, রোলস এন্ড রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়। সো ওইভাবে কিন্তু নিজেকে প্রিপেয়ার করা যায়। এবং এই জব ফেয়ারগুলোর মাধ্যমে যদি কোনো ইন্টারভিউ সেশনে অ্যাটেন্ড করার সুযোগ হয়, একটা গ্রেট অপরচুনিটি। আমি জব পাই না পাই, আমি একটা ইন্টারভিউ ফেস করতেছি, হোয়াট আর দ্য কোয়েশ্চেন্স অফ দ্য ইন্টারভিউ সেশন, আমরা এই জিনিসগুলো একটু কমপ্লিট গাইডলাইন পাচ্ছি ইন্টারভিউর মাধ্যমে। এছাড়াও অনেক সময় অন স্পট ইন্টারভিউ হয়ে থাকে বিভিন্ন ধরনের জব ফেয়ার গুলোতে বা ক্যারিয়ার ফেয়ার গুলোতে। তো এই জিনিসগুলো একটা এক্সপিরিয়েন্স গেদার করে। সো আই থিঙ্ক নতুনদের এই ধরনের ইভেন্ট বা প্রোগ্রাম বা জব ফেয়ার গুলোতে অ্যাটেন্ড করা উচিত। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, অনেকের কোশ্চেন আছে যে কোডম্যান বিডি যেহেতু অনেক এগিয়ে গিয়েছে, আমাদের এই এত অল্প সময়ের মধ্যে অনেক একটা হিউজ মার্কেট গ্র্যাব করতে পেরেছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের সাকসেসের পিছে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে না, এই পদক্ষেপ গ্রহণ করার কারণে আমরা যতটুকু আগানোর কথা তার চেয়ে একটু বেশি আগাতে পেরেছি, সেক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে নিশগুলোতে স্কিল ডেভেলপ করা যায় এবং মার্কেট ডিমান্ড আছে, এরকম কিছু স্কিল আমরা অনবোর্ড করছি। সবার প্রথম হচ্ছে এটা। 2 নম্বর পয়েন্ট যেটা ছিল, আমাদের যারা মেন্টর, যেহেতু আসলে সবাই একটা ডিজিটাল স্কিল শিখতেছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আর্ন করার জন্য, সো আমাদের যারা মেন্টর আছে সবাই কোনো না কোনো মার্কেট প্লেসে কাজ করতেছে, যার যে নিশ বা যার যে স্কিল সেটার উপরে। সো তারা কিন্তু মার্কেট ট্রেন্ড সম্পর্কে একটা চমৎকার আইডিয়া আছে, ক্লায়েন্ট এখন কি চাচ্ছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, সেটা আপডেটেড থাকতেছে, যার কারণে সে যখন ক্লাসগুলো নেয় তার ক্লাসগুলো আসলে মার্কেট ওরিয়েন্টেড হয়। 1 নম্বর পয়েন্ট। এরপর আমাদের যে ফ্যাক্টটা সেটা হচ্ছে, একটা স্টুডেন্টের মার্কেটে কাজ পেতে গেলে বা মার্কেটে ক্লায়েন্টের কাজ করতে গেলে অনেক কমপ্লিকেসি থাকে, সেক্ষেত্রে একটা সাপোর্ট সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা অনেক জায়গায় নাই। এবং এই ইমপ্লিমেন্টেশনে আমাদের 24 ঘন্টা রোস্টার ওয়াইজ একটা জুম সাপোর্ট আছে। সেক্ষেত্রে যেটা হয়, জুমের মাধ্যমে যে কেউ আসলে সাপোর্টটা নিতে পারে, আমাদের স্টুডেন্ট যে কোনো সময়, ক্লায়েন্টের কাজ হোক বা আমরা নিজের ক্লায়েন্টের কমিউনিকেশনের কাজ হোক, ঠিক আছে। সো এই জায়গাটাতে আমাদের একটা কন্টিনিউয়াস সাপোর্ট থাকতেছে। আর লাস্ট যে পয়েন্ট, এটা হচ্ছে লাইভ ক্লাস। আমাদের কোনো রেকর্ডেড ক্লাস নাই, সবই লাইভ ক্লাস, যার কারণে যেটা হয় প্রপার স্কিলটা শিখতে পারতেছে। এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসের ক্লাসগুলো আমি নিজের হাতে নিয়ে, যেহেতু 2012 থেকে আমি আপওয়ার্কের কাজ করতেছি, 2016 থেকে ফাইবারের কাজ করতেছি, এবং আমার মার্কেট প্লেস বেসড একটা বড় এজেন্সি আছে ওয়েব প্রিটেন্স। সো আমরা আসলে সবসময় ক্লায়েন্টদের সাথে বা মার্কেট প্লেসের সাথে আপডেটেড রাখতেছি নিজেকে। দ্যাটস ওয়াই আমাদের এই লাইভ ক্লাসগুলো আমাদের স্টুডেন্টদেরকে অনেক হেল্প করে। এবং আমাদের আলাদা আরো কিছু এলিট কমিউনিটি আছে, যেখানে আমাদের যে সমস্ত ফ্রিল্যান্সাররা খুব ভালো করতেছে, আমাদের স্টুডেন্ট, তাদেরকে একসাথে রাখা, তারা যাতে নিজেরা নিজেদেরকে হেল্প করে সাপোর্ট নিয়ে সুন্দরভাবে আগায় দিতে পারে। সো এই পয়েন্টগুলো আসলে কোডম্যান বিডিকে অন্যান্য ইনস্টিটিউট থেকে আলাদা করে দিচ্ছে। আচ্ছা ভাই, আপনাদের এখানে শুধু অনলাইন ব্যবস্থা আছে নাকি অফলাইনে কোনো কোর্স করার ব্যবস্থা আছে? আচ্ছা, বেসিক্যালি আমাদের অনলাইন এবং অফলাইন দুটো ব্যবস্থাই আছে। কেউ যদি আমাদের এখানে এসে শিখতে চায়, আমাদের অফলাইন কোর্সও আছে। এটা তো অবশ্যই একটা বড় একটা সুযোগ। আচ্ছা, আরেকটা, এখন আমাদের সময় প্রায় শেষের পথে। লাস্ট একটা কোশ্চেন দিয়ে আমাদের আজকে এই সেশনটা শেষ করতে চাই, সেটা হচ্ছে
কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতা এই দুটি বিষয়ের মধ্যে আপনি কোনটিকে প্রাধান্য দিতে চান? বেসিক্যালি প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই লাগবে। এটা আসলে এরকম ব্যাপার যে আমরা খুব সহজেই কিন্তু ডিফাইন করে ফেলতে পারি একটা মানুষকে সে কতটুকু পড়াশোনা করছে। কিভাবে? তার সাথে কথাবার্তা, তার ম্যানার, তার কমিউনিকেশন স্কিল, এই জিনিসগুলো কিন্তু ডিফার করে ফেলে। একজন মানুষ অনেক ডিজিটালি স্কিল ডেভেলপ করে করে অনেক ভালো একটা পর্যায়ে অনেক ভালো টাকা পয়সা ইনকাম করতেছে, কিন্তু সে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়নি। তো তার ব্যবহার বা তার স্ট্র্যাটেজি, তার থিঙ্কিং, ধরা যাক সেটা অনেক বড় কোম্পানির মালিক, তার ওই কোম্পানির এমপ্লয়ীদের সাথে ব্যবহার বা এমপ্লয়ি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার থিঙ্কিং গুলা, এবং একটা এডুকেটেড পিপল যে একটা কোম্পানির মালিক, তার এমপ্লয়ীদের সাথে বিহেভ, এমপ্লয়ি ম্যানেজমেন্ট অবশ্যই অনেক আলাদা হবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে এডুকেশন আসলে অনেক কিছু শিখাইতে সাহায্য করে। প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই দরকার। আর এর পাশাপাশি আমাদের রিসেন্ট ট্রেন্ড, যেটা আমাদের ব্রিজিং নাই, মানে আমাদের একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন লেভেলে আছে এবং ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কোম্পানিগুলো হায়ার করতেছে তারা আসলে কি কাজ করতেছে, এই জায়গার ব্রিজিং এর গ্যাপ আছে আমাদের। সো যার কারণে আমি সবসময় বলি যে কোনো একটা কোম্পানিতে গিয়ে যদি আমরা ইন্টার্ন করতে পারি বা কোনো একটা কোম্পানিতে গিয়ে যদি কিছু সময়ের জন্য কিছু শিখতে পারি, বা প্রতিষ্ঠানে যদি কোনো একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি লিডারকে কোনো ওয়ার্কশপ তাকে দিয়ে করাইতে পারি, তো উনি আসলে এই জিনিসগুলোর ব্রিজিংটা করতে পারবে আর কি, বা এই ধরনের ইন্টার্নশিপ গুলো এই ব্রিজিংটা তৈরি করতে হেল্প করে। তো আমার মতে হচ্ছে মানে সর্বপ্রথম আগে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে তারপর হচ্ছে আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ এবং যে কোনো জবের জন্য আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো। এক্স্যাক্টলি। আপনার থ্যাংক ইউ। আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের আজকে এই লাইভ সেশনে। আর সবাইকে 28-29 তারিখে আমাদের জব ফেয়ার এন্ড এক্সিবিশনে আসার জন্য আমন্ত্রণ থাকবে। আর আসিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তার ব্যস্ততার মধ্যে একটু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা আমাদের এই লাইভ সেশন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।